হরে কৃষ্ণ। সালটা 1980। তো সেই সময় শিল প্রভুপাদ অপ্রকট হয়ে গেছেন। তো সেই সময় এক আত্মতত্ত্ব প্রভু হলে শিল প্রভুপাদেরই এক শিষ্য, সেই সময় ইস্কনের তিনি ছিলেন ব্যাঙ্গালোরে। তো উনি বলছিলেন, ব্যক্ত করছেন যে সেই সময় মানে তাদের টার্গেট ছিল অ্যাটলিস্ট মাসে যেন অন্তত 2টো করে আজীবন সদস্য বানাতে পারে, কারণ সেই সময় মন্দির পরিচালনার জন্য অনেক লক্ষ্মীর দরকার ছিল। তো উনি এটা নিয়ে একটু চিন্তিত ছিলেন। তো উনি কী করলেন যে ওনার কোনো নিজের বল ভরসা ছাড়িয়ে উনি কী করলেন, ভগবানের উপর ভরসা করে ফোনের ব্যাঙ্গালোরের যে ফোন ডাইরেক্টরি, সেই ডাইরেক্টরি খুলে খুলে দেখলেন, সেখানে দেখলেন যে একজনের নাম গাঙ্গুলি দিয়ে স্টার্ট, মানে গাঙ্গুলি দিয়ে শেষ, পদবী গাঙ্গুলি। তো উনি খুব আশ্চর্য হলেন যে বাহ, ব্যাঙ্গালোরে গাঙ্গুলি পদবী, তার মানে নিশ্চয়ই এনার কাছে কিছু পাওয়া যেতে পারে। কিন্তু তিনি বললেন ঠিক আছে, পেতে পারি কি না পারি কোনো ব্যাপার না, বাট ভগবানের উপর ছেড়ে দিলেন। তো তিনি সেই ফোন ডাইরেক্টরি থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করলেন যে আমি এরকম হরে কৃষ্ণ আন্দোলন থেকে বলছি, তো আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। তো উনি তৎক্ষণাৎ বললেন, ও আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ আন্দোলন থেকে, বা আমি আপনার সাথে দেখা করতে চাই, আপনি আসুন। তো উনি এরকম অ্যাড্রেস দিলেন, এই টাইমে দিলেন যে অমুক 11টার সময় আপনি আসুন। তো আত্মতত্ত্বপ্রভু যখন গেলেন ওই অ্যাড্রেসে, দেখলেন বাপরে, মানে একটা বিলাসবহুল অট্টালিকার মতো একটা বাড়ি। মানে তিনি অবাক হয়ে গেলেন যে ব্যাঙ্গালোরে এরকম মানে পুরো বিমানবন্দরের মতো একটা বাড়িটা এত বিশাল আর কি। তো উনি তখনই ভাবলেন যে না, এ তো আজীবন সদস্য কখনোই হবে না, কারণ জেনারেলি হয় না, যারা একটু বৈভবশালী হয় স্বভাবতই তাদের মধ্যে একটা অহংকার চলে আসে, না এসব দরকার নেই, কি এই হ্যাঁ না তাই না, এরকম হতে পারে। তো উনি তখন বলেন না, এমনি তো অ্যাটলিস্ট আজীবন সদস্য হবে না, তো ঠিক আছে এসেছি যখন একবার দেখা করে যায়। তো উনি ওনার সচিবকে গিয়ে বললেন এরকম আমার সাথে অ্যাপার্টমেন্ট আছে। তো উনি ওনাকে বসতে বললেন। তো কিছুক্ষণ পর ওনাকে বললেন চলুন, আপনাকে ডাকছেন। তো উনি ডাইরেক্ট গেলেন একটা এসি একটা হল রুমে, যেখানে ওনার সাথে ওই গাঙ্গুলি বাবু যিনি ছিলেন, তো ওই গাঙ্গুলি বাবুর সাথে মিটিং চলছে তার কর্মচারীদের। তো উনি তখন বললেন, এই এখন আমার হরে কৃষ্ণ ভক্তের সাথে মিটিং আছে, এখন আপনারা সবাই যান। তো উনি কিন্তু ওনার জন্য মিটিংটা পোস্টপোন করে ওনাদেরকে বের করে দিলেন। এবং তখন এই যে আত্মতত্ত্বপ্রভু, উনি ওনার জন্য কিছু নিয়ে গেছিলেন, মানে আজীবন সদস্য যদি হয় তার জন্য ফ্রেম, মানে একটা ফটো, ভগবানের আলেখ্য ফটো, এবং তারপর কিছু বই, কিছু গ্রন্থ ওনার জন্য নিয়ে গেছিলেন। তো উনি ওনার টেবিলে সেই ফটোটা, তারপরে কিছু বই নামিয়ে রাখলেন। তো উনি ভেতর থেকে ভেবে নিয়েছিলেন যে ইনি তো হবেন না কোনো মতেই, তবুও এসছি যখন আমি আমার চেষ্টাটা বলবো, বাকি যা আছে ভগবানের ওপর। তো উনি বললেন যে আপনি অলরেডি অবগত যে আমার যিনি গুরু মহারাজ, উনি হচ্ছেন একজন বাঙালি, আর আপনি একজন বাঙালি, এবং একজন বাঙালি হয়ে একজন আমাদের গুরু মহারাজ, উনি সারা বিশ্বে বাঙালি সংস্কৃতিকে, ভারতের সনাতন ধর্মকে ছড়িয়ে দিয়েছেন। তো এর সম্পর্কে আশা করি আপনি অবগত। তো আমার ইচ্ছা আপনি কি আজীবন সদস্য হবেন? তো এই বলে উনি চুপ করে গেলেন। তো তখন ওই গাঙ্গুলিবাবু উনি বললেন যে আজীবন সদস্য হতে গেলে কী করতে হবে? তো উনি বললেন ওই 2222 টাকা দিয়ে আপনাকে আজীবন সদস্য হতে হবে। তো উনি ওনার চেকবুকটা খুললেন। তো চেকবুকে উনি 10,000 টাকা, তখনকার দিনে 10,000 মানে বিরাট আর কি। তো উনি 10,000 টাকা দিয়ে তিনি বললেন, এই অর্থটা আমি দিচ্ছি, এর মধ্যে তুমি আজীবন সদস্য করতে পারো না করতে পারো তাতে কোনো আসে না, আমি এই অর্থটা আপনাকে দিচ্ছি। তখন তো আত্মতত্ত্বপ্রভু খুব খুশি, আরে বাপরে, মানে উনি তো ভেবেছিলেন আজীবন সদস্যই হবে না 2,000 টাকা দিয়ে, সেখানে উনি 10,000 টাকা দিয়ে দিলেন। তো তখন কিছুক্ষণ নীরবতা পালন করে আজ গাঙ্গুলিবাবু বললেন একটু মুচকি হেসে যে আপনি কিন্তু এটা ভাববেন না যে আপনার প্রচারের দ্বারা ইমপ্রেস হয়ে আমি কিন্তু এটা করছি। তখন আত্মতত্ত্বপ্রভু স্বীকার করলেন যে হ্যাঁ, আমি মনে মনে একদমই ভাবিনি যে আমার প্রচারের দ্বারা আপনি হবেন, কারণ আমি মনে মনে আশায় ছেড়ে দিয়েছিলাম যে আপনি আজীবন সদস্য হবেন। তখন গাঙ্গুলিবাবু বললেন, আপনি কি জানতে চাই কেন আমি এই অর্থটা আপনাকে দিলাম? তো আত্মতত্ত্বপ্রভু বললেন হ্যাঁ অবশ্যই। তখন উনি বলতে শুরু করলেন যে অ্যাকচুয়ালি আমার বাবা প্রবীণ গাঙ্গুলি, মানে প্রবীণ গাঙ্গুলি ইন দ্য সেন্স ইনি যেহেতু গাঙ্গুলি, তো নবীন গাঙ্গুলি মানে ওনার পিতাকে আমরা যেহেতু বয়স্ক তাই প্রবীণ বলে আমরা সম্বোধন করছি। প্রবীণ গাঙ্গুলি যিনি, উনি ছিলেন শিল প্রভুপাদের বন্ধু। তো শিল প্রভুপাদ মানে তখনকার দিনের অভয়চরণ দে, উনি প্রায় প্রত্যেক দিন সাইকেলে করে, আমাদের প্রভুপাদ অভয়চরণ দে, উনি প্রত্যেক দিন সাইকেলে করে টিফিন কৌটোতে কিছু টিফিন নিয়ে প্রত্যেক দিন ওনার কাছে যেতেন, অর্থাৎ এই গাঙ্গুলিবাবুর বাবার কাছে, এবং প্রতিদিন ওনারা গিয়ে চেস খেলতেন, উনি কিছু হালকা করে হরি কথা শোনাতেন, এবং তারপর চেসে প্রায় প্রত্যেক দিনে আমার বাবা হেরে যেতেন, মানে গাঙ্গুলিবাবু বলছেন আমার বাবা হেরে যেতেন, এবং প্রত্যেক দিন শর্ত অনুযায়ী যে হেরে যেত তাকে, যে জিততো তাকে খাওয়াতে হতো। তো এইভাবে তো উনি বলতেন যে প্রত্যেক দিনই প্রায় প্রভুপাদ বলতেন যে আমি একদিন একটা এমন কিছু করব, সেদিন কিন্তু তোমাকে সাহায্য করতে হবে। তো উনি বলতেন কী করবেন যাতে আমাকে সাহায্য করতে হবে? তো শিল প্রভুপাদ বলতেন, অর্থাৎ অভয়চরণ দে, যে সেটা আমি এখন বলবো না, আমি ঠিক বলবো তোমার সাহায্য আমার লাগবে। তো ঠিক আছে, এইভাবে যেতে 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 তারপরে প্রভুপাদ চলে গেলেন নিউ ইয়র্কে। তো এবং উনি ছিলেন সংস্কৃততে পিএইচডি করে সংস্কৃতের একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে জয়েন করেন। তো উনি শুনলেন এবং উনি ওনার ছাত্রদেরকে বলতেন যে এই যে নিউ ইয়র্কে এই যে অভয়চরণ বা প্রভুপাদ, ইনি হচ্ছেন আমার সহপাঠী, ইনি আমার সহপাঠী, খুব গর্ব করে বলতেন। তো
তো একবার প্রভুপাদ তখন কলকাতাতে অ্যালবার্ট রোডে যখন মন্দিরটা হলো, তো প্রভুপাদের কাছে ওই গাঙ্গুলি বাবু, অর্থাৎ প্রবীণ গাঙ্গুলি, মানে যিনি ওনার পিতা, উনি সন্তান, যিনি এখন 10,000 টাকা দান করলেন, উনি যখন জানতে পারলেন, উনি তখন উচ্চ বিদ্যালয়ে পড়ছেন, তো উনি যখন জানতে পারলেন বা এখানে আমার মানে, কারণ প্রত্যেক দিনই প্রভুপাদ আসতেন ওনাদের বাড়ি, এর ফলে মুখ চেনা মানে একটা পরিচিত, ও আচ্ছা তিনি এখন ফেমাস হয়ে গেছেন, এখন অ্যালবার্ট রোডে মন্দির, তো উনি বললেন আমি এবার দেখা করে আসি। তো ছেলে গেলেন ওই গাঙ্গুলি বাবু, যে নবীন গাঙ্গুলি, যিনি প্রভুপাদের সাথে দেখা করতে। তো ওনার মুখটা ছিলেন একদম অবিকল ওনার পিতার মতো। এর ফলে প্রভুপাদ দেখেই চিনতে পেরেছে, আরে তুমি এতদিনের সম্পর্ক, তুমি, তোমার পিতা আসেনি? বলে না, আমার বাবা আসেনি। বলে ওকে বলো যে আমি দেখা করতে চাই, ওকে নিয়ে এসো। তো পরের দিনে গিয়ে ওই ছেলে ওনার বাবাকে বললেন যে প্রভুপাদ আপনার সাথে দেখা করতে চাইছে বাবা। তো ওনার পিতা বললেন যে কী করে আমি দেখা করব? প্রভুপাদ হচ্ছেন একজন মহাভাগবত বৈষ্ণব, আর আমি হচ্ছে একটা গৃহমেধি, আমি কী করে এখন প্রভুপাদের সাথে দেখা করব? তো উনি লজ্জায় আর দেখা করলেন না। তো ছেলেটা বললেন, কিন্তু আমি যদি কালকে যাই আমাকে তো জিজ্ঞেস করবে যে কেন তুমি আসোনি, তো আমি তখন কি বলবো? পিতা বললেন তুমি বলবে যে আমার বাবা অসুস্থ। ঠিক আছে। তো পরের দিন আবার গেলেন দেখা করতে। তো প্রভুপাদ জিজ্ঞেস করেন কী ব্যাপার, আজকেও তো আসেনি তোমার বাবা? বলে আমার পিতা অসুস্থ। ও তাই নাকি, ঠিক আছে আমি যাবো ওনার পিতার সাথে দেখা করতে। তো ছেলে গিয়ে বললেন বাবা প্রভুপাদ কিন্তু আসবে তোমার সাথে দেখা করতে। হ্যাঁ, প্রভুপাদ আমার সাথে দেখা করতে আসবে? না না, এত বড় ব্যক্তি, উনি এত ব্যস্ত, আমার সাথে দেখা করতে আসে? প্রভুপাদ পরের দিনে প্রাতঃভ্রমণের সময় ওনার কিছু শিষ্যদেরকে নিয়ে অন্য রোডে গিয়ে ডাইরেক্ট ওই গাঙ্গুলি বাবুর বাবার কাছে হাজির। তো যখনই দেখলেন যে প্রভুপাদ এসছে এবং ওর ছেলে আগ বাড়িয়ে জানলা থেকে দেখলেন আরে প্রভুপাদ চলে এসছে, তখন ওর বাবা অবাক, আরে প্রভুপাদ আমার সাথে দেখা করতে চলে এসছে। আশেপাশে পুরো ভিড় জমে গেছে, কারণ তখন প্রভুপাদ যথেষ্ট ফেমাস, মানে ইস্কন মানে একটা সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে। তো তখন উনি মানে গাঙ্গুলি বাবু যিনি ছিলেন, প্রবীণ গাঙ্গুলি, তো উনি তো অসুস্থ নন কিন্তু অনেক দুর্বল দেখাচ্ছিল ওনাকে, তো উনি শুয়ে পড়লেন। তো প্রভুপাদ ডাইরেক্ট সোজা গিয়ে ওনার বেডরুমে গিয়ে খোঁজাচ্ছেন, এই তুমি আমার সাথে দেখা করতে আসনি কেন, বন্ধুর মতো তুমি আমার সাথে দেখা করতে কেন আসনি? তো উনি মুচকে হাসলেন যে আমি কী করে দেখা করব তোমার সাথে, আমি তো যোগ্য নই না, তুমি একজন মহাভাগবত বৈষ্ণব, তুমি করে বলছিলেন। তো তখন প্রভুপাদ বলেন আমি তোমাকে বলেছিলাম না যে তোমার আমার হেল্প লাগবে, আমার শিষ্যরা এসছে, ওদের সংস্কৃত শেখাটা খুব দরকার, তুমি সংস্কৃত পণ্ডিত, চলো সংস্কৃত শেখাবে, চলো চলো। তো এইভাবে আর কি চলে, মানে মজা করতে করতে কথা বললেন। তো প্রভুপাদ বললেন তুমি চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাবো, চলো আমার সাথে, আমি তোমাকে নিয়ে যাবো। তো এইটা বারবার প্রভুপাদ রিপিট করছেন, আমি তোমাকে নিয়ে যাবো। তো তারপর ঠিক আছে, কিছুক্ষণ আলোচনা করে প্রভুপাদ একটা রসগোল্লা তুলে ভগবানকে উৎসর্গ করে উনি চলে গেলেন। তো তারপরে সেদিন যেদিন প্রভুপাদ এটা করলেন, তারপরের দিন সেদিন উনি বিশ্ববিদ্যালয়ে গেলেন। তারপর ফেরার পর যখন 3টের সময় ছেলে অর্থাৎ নবীন গাঙ্গুলি যখন এলেন, 3টের সময় দেখলেন ওনার বাবা বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে ওনার জন্য অপেক্ষা করছেন। এবং উনি বললেন বাবা কী হয়েছে? তখন উনি একটা কথাই রিপিট করলেন, অভয়বাবু বলেছে আমাকে উনি নিয়ে যাবেন। জাস্ট এই কথাটা বলে চোখ বন্ধ করে উনি দেহ রাখলেন। তো তখন ছেলেটা বুঝতে পারছেন, ছেলেটা বলছেন আত্মতত্ত্ববাবুকে যে আমি ভেবেছিলাম আমার বাবাকে প্রভুপাদ নিয়ে যাবো করছে, হয়তো ইস্কনে নিয়ে যাবেন এরকম কথা বলছেন, যে চলো সংস্কৃত শেখাবে, ইস্কনে নিয়ে যাওয়ার কথা বলছেন। কিন্তু বাবার দেহ রাখার পর বুঝলাম যে অভয় তাকে কোথায় নিয়ে যাবে, যেহেতু তাদের এতদিনের সম্পর্ক, অভয় তাকে কৃষ্ণের কাছে নিয়ে যাওয়ার কথা বললেন। তো উনি বলছেন আজকে যখন আমি শুনলাম হরে কৃষ্ণ আন্দোলনের কথা, তখন আমার মনে হলো আমার কিছু দেওয়া উচিত, কৃতজ্ঞতাবশত কিছু দেওয়া উচিত, তাই জন্য আমি তোমাদেরকে দিলাম, আমরা অলরেডি আজীবন সদস্য। তখন আত্মতত্ত্ববাবু অবাক হয়ে গেলেন যে প্রভুপাদের। তো এই যে ব্যাপারটা আমি এই জিনিসটা থেকে আমাদের শিখতে হবে যে আমরা কতটা ভাগ্যবান আমরা দুর্লভ মনুষ্য জীবন পেয়েছি, এবং এই মনুষ্য জীবনের প্ল্যাটফর্মটা যদি একবার হারিয়ে ফেলি না তাহলে কিন্তু মুশকিল। এবং এই প্ল্যাটফর্মে থেকে আমরা প্রভুপাদের মতো সংস্থাকে পেয়েছি, যে আন্দোলনের সেনাপতি হচ্ছেন প্রভুপাদ। তো এই পরেও যদি আমরা এই জীবনটাকে ওয়েস্ট করে ফেলি তাহলে হয়তো ভগবান আমাদেরকে ক্ষমা করবে। তাই আমাদেরকে খুব দৃঢ় হতে হবে যে না, এই একটা জীবন পেয়েছি, আমাদেরকে যেভাবেই হোক প্রভুপাদের চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ করে অ্যাজ ইট ইজ ওনার কথাকে পালন করে আমাদের কৃষ্ণের কাছে পৌঁছাতে হবে। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। Thank you for watching our video. Jai Srila Prabhupada.